তবে কি আসবে না বাংলাদেশের যুদ্ধ বিমান? তারেক রহমান কি এই চুক্তিগুলোকে বাস্তবায়ন করবেন, কিংবা এই চুক্তি মোতাবেক যে যুদ্ধ বিমানগুলো আসার কথা ছিল সেগুলোকে তিনি কি বাতিল করবেন? পুরো আলোচনা শুনতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন তিনি 3টি রাষ্ট্রের সাথে বিমান ক্রয়ের চুক্তি করেন। তার মধ্যে একটি হচ্ছে পাকিস্তানের F-17 থান্ডার, চাইনিজ যুদ্ধ বিমান J-10C, একই সাথে ইউরোফাইটার টাইফুন ইটালি থেকে তিনি ক্রয়ের চুক্তি করেন। বিশ্লেষকরা এটা মনে করতেছেন এই 3টি ভ্যারিয়েন্টের যুদ্ধ বিমান যদি বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হয় তাহলে বাংলাদেশের সামরিক চিত্র পাল্টে যাবে। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান 35তম। এক লাফে বাংলাদেশ উঠে আসবে 26 থেকে 27-এর মধ্যে। সব মিলিয়ে এই চুক্তিগুলোকে তারেক রহমান কিভাবে দেখবেন, নাকি আমলাদের কথা শুনে তিনি ওই চুক্তিগুলোকে প্রত্যাখ্যান করবেন? হাসিনা গভর্নমেন্ট থাকাকালীন আমরা একটা বিষয় দেখেছি, আমলাদের পাওয়ার কত ভয়ঙ্কর হতে পারে। শেখ হাসিনা চাওয়ার সত্ত্বেও অনেক ক্ষেত্রে আমলাদেরকে দিয়েই সবকিছু ম্যানেজ করেছে ভারত। এবার কি সে আমলাদেরকে দিয়েই এই চুক্তিগুলোকে বাতিল করবেন তারেক রহমান, নাকি এই চুক্তিগুলোকে আরো দ্রুত বাস্তবায়ন করবেন তার মায়ের মতো দেশপ্রেমিক হিসাবে? খালেদা জিয়া বাংলাদেশের জন্য অকুতোভয় একজন নারী ছিলেন। তার শাসন আমলে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে সম্পর্ক হয়েছে সেটা যদি তখনকার সময় অব্যাহত থাকতো তাহলে আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে 1 থেকে 15-এর মধ্যে থাকার কথা ছিল। কিন্তু খালেদা জিয়া বিদায় নেওয়ার পর শত শত আমলারা ভারতের রয়ের এজেন্টে পরিণত হয়। তাদের হাত ধরে দীর্ঘ 16-17 বছর বাংলাদেশের মিলিটারি সেক্টর প্রায় ভেঙে পড়ে। বাংলাদেশের প্রতিটা সেনা প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধানকে রীতিমতো কঠিন চাপের মুখে ফেলে দেন তারা। আমরা মনে করি তারেক রহমান তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো কিংবা তার মায়ের মতো এক সুদৃঢ় কাঠামোর মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। বর্তমানে একটা কথা বেশ চাউর হচ্ছে, তারেক রহমান কি পারবেন আমলাদের সাথে লড়াই করতে? অনেকে বলে আমাদেরকে লড়াই করতে হয় ভারতের সাথে। না, আমি মনে করি আমাদেরকে লড়াই করতে হয় বাংলাদেশে থাকা কিছু রয়ের এজেন্ট। এর মধ্যে একজনের নাম বলতে দেয় দেবপ্রিয় ভট্টাচার্য, আপনারা ছিলেন। সে কিছুদিন আগে একটা বক্তব্য দিয়ে গত 2-3 দিন আগে তিনি বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে চুক্তি করেছে এই চুক্তিগুলোকে যাচাই বাছাই করা দরকার। এরপর আম জনতা পার্টির এই যে তারেক রহমান, আম জনতার, তাকে আম তারেক বলে, এও কিন্তু একটা রয়ের এজেন্ট। আমরা অনেকের নাম বলতে পারি, বা এরা কখনোই বাংলাদেশের সামরিক সেক্টর, বাংলাদেশের অর্থনীতি, এগুলোর উন্নয়ন এরা কখনোই কাজ করতে চাইবে না, কিংবা এরা কাজ করতে দিবে না। এরা জনগণকে ভুলভাল মুক্তিযুদ্ধের শ্রোতা দেখিয়ে মিথ্যা এক প্রপাগান্ডা ছাপিয়ে আমাদেরকে এটা বলে ভারতের বিপক্ষে যাওয়া ঠিক হবে না, ভারতের নিরাপত্তার হুমকি হওয়া ঠিক হবে না। তাহলে আমরাও তো বলতে পারি ভারত যে $multi-billion অস্ত্র ক্রয় করে প্রতি বছর, সেটার ব্যাপারে আমাদেরও তো কথা থাকতে পারে। ভারত একটা পরমাণু শক্তিত রাষ্ট্র, তাদের সাথে আমাদের কখনোই তুলনা হয় না। তারা এক মহাশক্তি তৈরি করেছে, যে মহাশক্তি তারা তৈরির মাধ্যমে পুরো দক্ষিণ এশিয়া রাজত্ব করতেছে। আমরা সে রাজত্বের ভাগিদার হতে চাই না। আমরা মনে করি আমাদের নিজস্ব নিরাপত্তা কাঠামো প্রয়োজন। তাই তারেক রহমান, তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মাতা বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তার আদর্শে যদি তারেক রহমান নিজেকে ধরে রাখে তাহলে আপনি এটা ধরে নেন যে বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হবে F-17 থান্ডার, J-10C, ইউরোফাইটার টাইফুন, এমনকি তুরস্কের Tu-29 অ্যাটাক হেলিকপ্টার, এগুলি সবই আমাদের সামরিক বহরে যুক্ত হবে। আর যদি তিনি তার মাতা এবং পিতার আদর্শ থেকে সরে যান তাহলে কিছু করার থাকবে না। ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের সাথে। আমরা জানতে চাই নবনির্বাচিত প্রধানমন্ত্রী আসলে বাংলাদেশের সামরিক সেক্টরকে কোথায় নিয়ে যাবেন? আমরা এক ভঙ্গুর অর্থনীতির মধ্যে দাঁড়িয়ে রয়েছি।